নমস্কার এবং গুড আফটারনুন। আমার নাম ডক্টর জয় ঘোষ। আমি অ্যাপোলো হাসপাতালের সঙ্গে বহুদিন যুক্ত আছি। অ্যান্ড হেলথ কেয়ার ইজ মাই প্যাশন অ্যান্ড হেলথ কেয়ার ইজ মাই প্ল্যান। সো I don't work for Apollo Gleneagles Hospital anymore. I just fulfill my dream and passion just attending the hospital every day and night. So that's what I am. যেটাকে নিয়ে দেবদত্ত আলোচনা করছিলেন এবং যে ধরনের আলোচনাটা চলছে, এই যে নতুন প্রস্তাবিত মেডিকেল কলেজ যেটা হতে চলেছে, এবং এখানে আমি ভারতবর্ষে বা বিদেশের বিভিন্ন জায়গায় যে জিনিসটা দেখেছি সেটা হলো সায়েন্স বলে একটা ব্লক থাকে, এবং সায়েন্স ব্লকের মধ্যে রিসার্চ ওয়ার্ক হয় এবং রিসার্চ ওয়ার্ক ছাড়া আর কিছু হয় না সেখানে। এবং সেখানে কোনো রোগী দেখা হয় না, সেখানে কোনো পঠন পাঠন হয় না, সেখানে শুধু রিসার্চ, নতুন ইনভেনশন, নতুন কিছু জিনিস জানা। দ্যাট ক্যান বি হার্ডওয়্যার, দ্যাট ক্যান বি সফটওয়্যার, দ্যাট ক্যান বি এনিথিং, দ্যাট ক্যান বি মেডিসিন, দ্যাট ক্যান বি কনজিউমেবল, দ্যাট ক্যান বি ডিসপোজেবল, নতুন কিছু জিনিস আনা এবং নতুন কিছু করার জন্য। আর এটা ভারতবর্ষ বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় এই ব্লকটাকে আমরা কোনো মেডিকেল কলেজের মধ্যে এখন অব্দি আমরা দেখতে পাইনি। আমি কয়েক বছর আগে মেয়ো ক্লিনিকে গেছিলাম, সেখানে একটা বিরাট একটা ব্লক আমি দেখলাম, যেটা প্রায় 22 থেকে 25 তলা উঁচু ব্লক, এবং সেই ব্লকের মধ্যে শুধু সায়েন্স অ্যান্ড রিসার্চ ওয়ার্কই শুধুমাত্র হয় এবং তাছাড়া আর কিছু হয় না। এবং সেটা দেখে আমি আশ্চর্য হলাম, এটা হাজার হাজার লোক ওখানে কাজ করে, দিন রাত এক করে কাজ করে নতুন কিছু পাওয়ার জন্য এবং নতুন কিছু তৈরি করার জন্য। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, মানে 2021 সালে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি যে আমরা হেলথ কেয়ার ইনভেনশনে যে বিরাট কিছু করে ফেলেছি বা বিরাট কোনো জায়গায় এসেছি? না, আমরা আসি। আমরা গত 50 বছর আগে যে ধরনের হেলথ কেয়ার এবং যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা দেখে এসেছি, আজকেও তার কাছাকাছি ইনফ্রাস্ট্রাকচার নিয়েও আজকে আমরা চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাচ্ছি। আমি দেখেছি আজ থেকে 50 বছর আগে বাবার মুখে শুনেছি, বা তার আগেরও কথা যা শুনেছি তাতেও শুনতাম, ডাক্তারবাবু পেশেন্ট দেখতেন, স্টেথোস্কোপ দিয়ে পেশেন্টকে এক্সামিন করতেন, বিপি মাপতেন, প্রেসক্রিপশন লিখতেন, 5 ধরনের ওষুধ থাকতো, সকাল বিকেল সন্ধ্যে লেখা থাকতো, সেটাকে নিয়ে একটা ওষুধের দোকানে যাওয়া হতো, তিনি বিভিন্ন প্যাকেটে ওষুধগুলো দিয়ে দিতেন এবং সেটাকে পকেটে করে রুগী বাড়ি নিয়ে চলে যেতেন। এবং সে ওষুধগুলো খেয়ে বেশিরভাগ লোকই হয়তো সুস্থ হয়ে উঠতেন, কিছু লোক হয়তো উঠতেন না, তাদের আবার ডাক্তারের কাছে যেতে হতো বা ভর্তি হতে হতো। এই ছিল আগেকার দিনের চিকিৎসা ব্যবস্থা। কিছু কিছু গ্রামাঞ্চলের দিকে মিক্সচার এবং আদার ওষুধ, ওই ধরনের ওষুধও পাওয়া যেত, এবং অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক মিশিয়ে ওষুধ কিছু পাওয়া যেত এবং কিছু পিওর আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যেত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর কাজ হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি, প্রচুর রিসার্চ ওয়ার্ক হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আজকের দিনেও মেজরিটি অফ দ্য ডিজিজ ইজ নট কিউরেবল। মেজরিটি অফ ডিজিজ ইজ অনলি কন্ট্রোলেবল, নট কিউরেবল। এই জিনিসটা আমাদের কিন্তু সায়েন্সকে ভাবতে হবে। মানে একটা রোগ এসছে, আমরা সবাই জানি এই কোভিড-19 নিয়ে আমরা সারা পৃথিবী আলোচনা করছি, সারা পৃথিবীর মানুষ উদ্ধার হয়ে গেছে, কিন্তু একটা অ্যান্টিভাইরাল মেডিসিন যেটা কোভিডের এগেনস্টে কাজ করে সেটা এখনো অবধি কেউ বার করতে পারে না। তাহলে এই যে সায়েন্স ব্লক, এই সায়েন্স ব্লক একটা মেডিকেল কলেজে নেই, এটা হাজার হাজার ইউএসএ ইউকে মেডিকেল কলেজে আছে। এরা সবাই কাজ করছে, কি করছে? মানে এক্স্যাক্টলি কিছু উন্নতি হচ্ছে? আমরা অনেক ক্ষেত্রে উন্নতি করেছি, একেবারে কিছু করেনি বললে ভুল হবে। তবে আমরা ইন্টারভেনশনে অনেক উন্নতি করেছি, মিনিমাম ইনভেসিভ সার্জারিতে আমরা অনেক উন্নতি করেছি, আমরা
মেডিকেশন, মলিকুলার মেডিকেশন, জিন বেসড মেডিকেশন, কিছু কিছু জায়গায় ক্যান্সারের চিকিৎসা আমরা উন্নতি করেছি। রোবট এসছে, রোবট এসে কি করেছে, আমাদের হাসপাতালে একটি রোবট আছে, আমি রোবটকে সামনে থেকে দেখেছি কিভাবে ডাক্তাররা অপারেট করে, নিজেও একটু অপারেট করার চেষ্টা করেছি। ইটস এ রোবট অ্যাসিস্টেড সার্জারি, ইটস নট এ রোবোটিক সার্জারি এনিমোর। রোবট নিজে সার্জারিটা করে না, রোবটকে চালনা করে একজন মানুষ। ল্যাপ্রোস্কোপির মতোই কোডগুলো ভরা থাকে, শুধু ওই পেশেন্টের কাছে গিয়ে সার্জারিটা করতে হয় না, একটু দূরে বসে জয়স্টিক দাঁড়িয়ে সার্জারিটা করা হয়। এতে কি সুবিধা হয়? এতে সুবিধা হয়, সবচেয়ে বেশি সুবিধা হয় ডাক্তারের, কারণ ডাক্তারের হাতের মুভমেন্ট যতটা আমরা 180 ডিগ্রি মুভমেন্ট আমরা হ্যান্ড মুভমেন্ট পেতে পারি, সেখানে রোবোটিক হ্যান্ড মুভমেন্ট ইজ 360 ডিগ্রি, সো ব্লাড লস ইজ মাচ lower than a normal surgery, and এক্ষেত্রে ট্রেমর বা আদার আদার যে প্রবলেম গুলো থাকে, একটু বয়স হলে ডাক্তারের হাত কাঁপে, এই ট্রেমারগুলোকে একেবারে মিনিমাইজ বা জিরো করে দেওয়া যায় রোবটের মাধ্যমে। তো রোবোটিক আসার পর আমরা যেটা করতে পেরেছি যে সার্জনের লঞ্জিভিটিটা বাড়িয়েছি। একজন সার্জন যদি 55-60 বছর বয়স অবধি সার্জারি করতে পারতেন, তিনি যদি রোবটটা শেখেন, তিনি তাহলে 70-80 বছর অবধি সার্জারি করতে পারবেন, এটা আমরা ভেবে রেখেছি। এছাড়া রোবট আলাদা কিছু করে না, আউটকামে হয়তো খুব বেশি তফাৎ আমি দেখিনি এখন অবধি। It's almost similar than any normal standard laparoscopic surgery. এছাড়া মেডিকেশন সেক্টর, আমি এখন ইন্টারভেনশন সেক্টর থেকে যদি আমি মেডিকেশন সেক্টরে যাই, মেডিকেশন সেক্টরে খুব বেশি ইমপ্রুভমেন্ট কিন্তু ভারতবর্ষ বা সারা পৃথিবীতে হয়নি। আমরা যেটা উনার স্পেশালিটি বা যেটা উনার স্পেশালিটি, এই ধরনের স্পেশালিটিতে যেমন ডায়াবেটিস ফর ইনস্ট্যান্স, আমি একটা ইনজেকশন নিলাম এবং ডায়াবেটিসটা ঠিক হয়ে গেল, এই ইনজেকশনটা কিন্তু এখনো অব্দি এত বছর রিসার্চের পরও বেরোয়নি। একটা কিছু ইনজেকশন নিলাম, সেটাতে আমার হাইপারটেনশনটা ঠিক হয়ে গেল, এটা বেরোয়। এগুলো সব কন্ট্রোলেবল ডিজিজ, দিস আর নট কিউরেবল ডিজিজ। কেন জেনেটিক মেডিসিন কেন আমাদের ভারতবর্ষ বা সারা পৃথিবীতে এখনো অব্দি আসেনি? আমি বিশ্বাস করি যে ক্যান্সার ইজ পিওরলি এ জেনেটিক ডিসঅর্ডার, এবং আমার এই বিশ্বাস থেকে আমার মনে হয় যে এই অঙ্কোজিনের প্রেজেন্স এবং বিভিন্ন স্টাডি, আমি অত ডেপথে যাচ্ছি না, বিভিন্ন স্টাডি আমি নিজে করেছি এত বছর হেলথ কেয়ারে, প্রায় 20 বছর হেলথ কেয়ারে থাকার সুবাদে, এবং এতে দেখেছি যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের এফেক্ট প্লাস মাইনাস থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অঙ্কোজিনের এফেক্ট ইজ পার্মানেন্ট। যার ভেতর অঙ্কোজিন আছে এবং সেটা যদি ম্যানিফেস্ট করে, তাহলে তার ক্যান্সার হবেই, তাতে সে তামাক খাক না খাক ক্যান্সার হবে। এবার সেক্ষেত্রে আমার বক্তব্য হলো যে তাহলে কি আমরা জেনেটিক ড্রাগ কেন আমরা তৈরি করছি না, আমরা পার্সোনালাইজ মেডিকেশন কেন আমাদের বাজারে আসছে না? আমার জ্বর হলো, আমি একটা ক্যালপল 650 খাচ্ছি, একটি 18 বছরের বাচ্চা ছেলে, তার জ্বর হলো, তাকেও ক্যালপল 650 দেওয়া হচ্ছে। একজন 90 বছরের বয়স্ক ভদ্রলোকের জ্বর হলো, তাকেও সেই ক্যালপল 650 একটি ট্যাবলেট দেওয়া হচ্ছে। কেন আমরা পার্সোনালাইজ মেডিকেশন, দ্যাট মেডিকেশন ইজ প্রিপেয়ার ফর মি, আমার জন্য ওষুধটা বানানো হয়েছে এবং আমার জেনেটিক স্ট্রাকচার দেখে আমার ওষুধটা তৈরি হয়েছে, সেই ওষুধটাই আমাকে দেওয়া হবে এবং আই উইল গেট কিউর। আমরা একটা স্ট্যান্ডার্ড র্যাক রেজিম দেখে আমরা ওষুধটা দিচ্ছি এবং সেই ওষুধটাই কিছু লোক ভালো হচ্ছে, কিছু লোক ভালো হচ্ছে না। এই র্যাক রেজিম থেকে আমরা পার্সোনালাইজ রেজিমে আমরা কবে আসতে পারবো, এটা কিন্তু আমরা এখনো অবধি আমরা কিছুই আসতে পারিনি। আমরা স্ক্যানিং এর ইন্টারভেনশনে অনেকটা এগিয়েছি, সিটি স্ক্যান সিঙ্গেল স্লাইস থেকে আস্তে আস্তে হান্ড্রেডস অফ স্লাইডস সিটি স্ক্যান বেরিয়ে গেছে, এমআরআই 1.5 টেসলা 3 টেসলা এবং তার উপরে এমআরআই বেরিয়ে গেছে এবং এগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করছে। But there is a massive disconnect between the manufacturing industry and the doctors. Why? Because আমরা যখন আমাদের অ্যাপোলো হসপিটালের কথাই বলি, যে আমরা যখন একটা পেট স্ক্যান মেশিন কিনলাম, ফিলিপসের পেট স্ক্যান 128 স্লাইস পেট স্ক্যান, আমি তার একটা টেকনিশিয়ান খুঁজে পেলাম না এন্টার ইস্টার্ন ইন্ডিয়া যে সেটা চালাতে পারে। আমি
সাউথ ইন্ডিয়ার দুটো হাসপাতাল থেকে খোঁজ করে একটি ছেলেকে পাওয়া গেল যে অন্যান্য টেকনিশিয়ানের থেকে প্রায় 3 গুণ মাইনে চাইলো। আমি তাকে নিতে বাধ্য হলাম, ওই যেহেতু আমাকে মেশিনটা কিনেছি, আমার মেশিনটা চালাতে হবে। তাহলে কি হচ্ছে, আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেখানে আমাদের জিনিসগুলো তৈরি হচ্ছে, বা R&D ইন্ডাস্ট্রি যেখানে জিনিসগুলো নিয়ে ভাবা হচ্ছে, এই ভাবনাটার সঙ্গে আমাদের বাস্তবে যেখানে আমরা চালাবো, যে হাসপাতাল যেটা চলছে, যারা ইউজ করবে, তাদের কোনো লিঙ্ক সেখানে পাওয়া যাচ্ছে না। সেখানে হয়তো কিছু ডাক্তার আছেন যারা বলছেন যে হ্যাঁ এই জিনিসটা ভালো হবে, আরো বেটার হবে, কিন্তু তাদের সঙ্গে যে ডাক্তাররা অ্যাকচুয়ালি ট্রিট করছেন, ডে টু ডে ট্রিটমেন্টের মধ্যে আছেন, তাদের কোনো সম্পর্ক, যোগাযোগ, সেমিনার, ওয়ার্কশপ এগুলো কিছু হচ্ছে না। আমরা রিসেন্টলি একটা রেডিওথেরাপি মেশিন এনেছি, সেই মেশিন হচ্ছে একই অসুবিধা। আমরা মেশিন চালাতে গেলে আমাদের যদি একটা গাড়ি থাকে, আমি তো মোটামুটি গাড়িটা চালাতে পারবো, এবং ছোটখাটো একটু আধটু প্রবলেম হলে আমি জানি কোথায় কি হয়েছে, একটু আধটু ঠিক করে নিতে পারবো। এইটুকু অবধি আমার জানা উচিত। এর চেয়ে বেশি মেজর কিছু হলে আমি দোকানে নিয়ে যাবো, সার্ভিস সেন্টারে নিয়ে যাবো, কিন্তু সেই মেশিনের সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। ভেরি হাইটেক মেশিন, রুগীর সামনে এলো, রুগীর মুখটার ছবিটা উঠে গেল, সেটাকে ওরা তাদের ভিডিওর সঙ্গে ম্যাচ করলো, করে তাকে সঙ্গে সঙ্গে একটা রেডিওথেরাপি রেজিম দিয়ে দিল। কারণ ওই রেডিওথেরাপি যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিং 3D প্ল্যানিংটা আমরা অলরেডি আগে করে রেখেছিলাম, তার একটা ছবিও কোনো সময় একটা আপলোড করা হয়েছিল কোনো একটা সিস্টেম থেকে। ও শুধু মুখের ছবিটা দেখে পুরো সিস্টেমটাকে আপডেট করে ওই ডেটাটাকে রিট্রিভ করে ওকে রেডিওথেরাপিটাকে দিয়ে দিচ্ছে। ইটস এ ভেরি সেফ প্রসিডিওর, ইটস এ ভেরি গুড প্রসিডিওর, ইটস এ ভেরি কুইক প্রসিডিওর। অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে মেশিনে। আগে রেডিওথেরাপি 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট সময় লাগতো, এটা 5 থেকে 5.5 মিনিটে কমপ্লিট রেডিওথেরাপি কম্পিউটার মেশিন বেরিয়ে যাচ্ছে। সারা দিনে আমরা 130টা রেডিওথেরাপি একটা মেশিনে করতে পারছি। 130টা একদিন, তাও 8 ঘন্টা। তা এগুলো ইনভেনশন, নো ডাউট ইজ এ ইনভেনশন, কিন্তু এই ইনভেনশন গুলো আমাদের ভাবতে হবে একটাই জিনিস, যে এই ইনভেনশন গুলোতে লাভটা কার হয়েছে, এই ইনভেনশন গুলোতে লাভটা কার হয়েছে, লাভটা ডাক্তারের হয়েছে না লাভটা পেশেন্টের হয়েছে? কয়েকটা জায়গায় লাভ পেশেন্টের হয়েছে নিশ্চয়ই। যেমন যখন ওপেন সার্জারি থেকে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে গেল, তখন পেশেন্ট অনেক উপকৃত হলো, কারণ তাদের অত বড় কাটা, কুইক রিকভারি, ব্লাড লস অনেক কম, এই জিনিসগুলো আমরা পরপর দেখে এসেছি। কিন্তু এই ল্যাপ্রোস্কোপি থেকে রোবটে গেলে আমরা সেই ধরনের পার্সিবল লাভজনক ব্যাপার সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। এছাড়া এই ধরনের ইমেজিং ডিভাইস যতগুলো বেরিয়েছে, যত এত স্লাইস সিটি থেকে এত স্লাইস সিটি বেরিয়েছে, এটা কি করছে, ডাক্তারকে এনেবল করছে টু রিকগনাইজ দ্য ডিজিজ কুইকলি, কিন্তু পেশেন্ট কি করছে, পেশেন্টের আউট অফ পকেট এক্সপেন্স ইজ গেটিং ইনক্রিজড। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে 2020-21 সালের মাথায় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে কস্ট অফ দ্য হেলথ কেয়ার ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর, এবং যেখানে আমাদের চারপাশে স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত এই জাতীয় স্কিমগুলো ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমাদের মনে রাখতে হবে আমাদের কস্টটাকে মিনিমাইজ করা দরকার। বাট কস্ট মিনিমাইজ করতে গেলে আমাদের কি 20 বছর পেছনে চলে যেতে হবে? কারণ আমি যদি একটা সিটি স্ক্যান 2 কোটি টাকা দিয়ে কিনি, আমাকে তো 200 টাকা দিয়ে আমি সিটি স্ক্যানটা করতে পারবো না, আমাকে তো সিটি স্ক্যানটা করতে হবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, আমাকে তো সেই টাকাটা রিকভার করতে হবে অ্যাট লিস্ট 3 থেকে 4 বছরের মধ্যে। তা এই যে টোটাল হেলথ কেয়ার ইকোনমিক ডাইনামিক্স, যেটার উপর আমি সব সময় কাজ করি অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে, তা এই ইকোনমিক ডাইনামিক্সটাকে কিন্তু চেঞ্জ না হলে এই ধরনের বড় বড় হাসপাতাল, ধরুন ফোর্টিস বলুন, অ্যাপোলো বলুন বা মেডিকা বলুন, যে ধরনের বড় বড় হাসপাতাল যারা অনেক টাকা ইনভেস্ট করে বড় বড় হাসপাতালগুলো বানিয়েছে, তাদের রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কোথায় যাবে? কারণ আমাদের যখনই একটা
ইনভেস্টমেন্ট হয় ফর এ সায়েন্স, এবং সেখানে রুগীর পেমেন্টটা ছাড়া আমাদের আর কোনোভাবে টাকা রোজগারের কোনো উপায় নেই। এবং এই টাকাটাকে আমাকে নিতে হবে, সৎভাবে নিতে হবে, লজিক্যালি নিতে হবে এবং এথিক্যালি নিতে হবে। এর বাইরেও আমি যেতে পারবো না, এবং এর বাইরে না গিয়ে আমাকে কমপ্লিট সেট আপ অ্যাফেয়ার এবং টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতে গেলে যে ধরনের খরচাপাতি দরকার, সেটা কি আমাকে এই আয়ুষ্মান ভারত প্রকল্প বা স্বাস্থ্যসাথী প্রকল্প কেউ কি দিতে পারবে? আমার সেখানে একটা বড় প্রশ্ন আছে। আমাদের কস্ট নিয়ে কাজ খুব কম হয়েছে, লোকজন খুব একটা বেশি কস্ট নিয়ে কাজ করেনি, এবং হেলথ কেয়ার কস্ট ইজ দ্য বিগেস্ট চ্যাপ্টার ইন টুডেজ হেলথ কেয়ার এনভায়রনমেন্ট। হ্যাঁ বলুন। না, তুমি শেষ করো, আমি তারপরে আমার প্রশ্ন করব। শিওর। সো এই হেলথ কেয়ার কস্ট, এই কস্টটাকে অ্যানালাইজ করতে হবে, কস্টটাকে আমাকে কমাতে হবে। কি করে কস্ট কমাতে হবে? বিভিন্ন লোক বলছে আপনারা জেনারিক ওষুধ ইউজ করুন। হ্যাঁ, জেনারিক ওষুধ ইউজ করাই যায়, কোনো অসুবিধা নেই। আমি কদিন আগে আর্জি করে গেছিলাম একটা ওষুধ কিনতে ভুলে যাওয়ার জন্য। আমি ওই যেখানে ওই দোকানগুলো আছে, এখানে অনেক ডিসকাউন্টেড প্রাইসে ওষুধ পাওয়া যায়, ফেয়ার প্রাইস শপ, সেখানে গিয়ে বললাম আচ্ছা আমাকে একটা র্যান্টার কিন্তু, ও আমাকে একটা প্যান 40 সামনে ধরিয়ে দিল একমাত্র। আমি বললাম এই দুটো তো আলাদা ওষুধ, একটা বিপিআই একটা স্টুডেন্টের, দুটো তো এক জিনিস নয়। বললো কাজ করে দেবে একই রকম। আমি বললাম এই দুটো কাজ তো একই রকম করা সম্ভব নয়, এটা তো দুটো আলাদা। তখন বললো আপনি কি ডাক্তার? হ্যাঁ। বলো আগে বলবেন। বলে আর একটা ফাইল থেকে আর একটা ওষুধ আমার হাতে ধরিয়ে দিল, বেশ বড় পাতা, লেখে দেখলাম 70 টাকা মতো দাম। আমি বললাম কত নিতে হয়? বললো আপনি 14 টাকা দিন। এবার আমি 14 টাকা দিয়ে 10টা ওষুধ কিনে আনলাম। তার যে কাজ করা, তার মানে আমি তো ওষুধটা রোজ খাই বলে আমি জানি যতটা কাজ করে, ওই ওষুধগুলো তার 5% কাজ করে। এটা আমার নিজের দেখা, নিজে খেয়েছি, আমি নিজে খেয়েছি, নিজে দেখেছি, সেজন্যই আমি বলছি। এর মধ্যে কোনো রকম বায়াসনেস নেই, কোনো দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট অ্যাট অল, বাট যেটা আমি বলছি এটা আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। এবং এছাড়াও ক্লাভাম আমি নিজে খেয়ে দেখেছি একটা ইনফেকশনের জন্য, আমার কাজ করেনি। দুদিন খাওয়ার পর সেই একই কম্পোজিশনে আমি অগমেন্টিন 625 খেয়ে দেখলাম, একদিনের মধ্যে আমার একটা ফারাক হয়েছিল, একদিনের মধ্যে শুকিয়ে গেল জিনিসটা। দুটোই কম্পোজিশন এক, দামে বিস্তর খারাপ। তা আমরা কি করছি? এই সব স্কিমগুলো নিয়ে এসে আমরা কিন্তু চলে যাব সেই ক্লাবে, আমরা কিন্তু চলে যাব ওই প্যান 40-তে, যেটাতে আমার রোগী তাড়াতাড়ি সুস্থ হবে না। তা আমরা তাহলে আস্তে আস্তে কি আমরা পিছিয়ে যাচ্ছি ভারতবর্ষে? আমরা যদি কস্ট অফ দ্য হেলথ কেয়ারকে কমাতে না পারি, আমার সঙ্গে সেদিন একজনের ডিবেট হচ্ছিল যে এই যে কস্ট অফ দ্য হেলথ কেয়ারের মধ্যে মেজর কম্পোনেন্ট অফ দ্য কস্ট ইজ দ্য মেডিকেশন কস্ট। একটা হসপিটাল বিল যদি 1 লক্ষ টাকা হয়, আমরা দেখি ওষুধের দাম আছে 60,000 টাকা, বাকি আছে রুম ভাড়া, কিছু ইনভেস্টিগেশন, ডাক্তারের সামান্য কিছু ফিস, এইসব মিলিয়ে মিশিয়ে টোটাল 1 লক্ষ টাকা তৈরি হয়েছে। এই যে 1 লক্ষ টাকার মধ্যে 60,000 টাকা ওষুধের দাম, এই ওষুধের দামটাকে নিয়ে কিন্তু কেউ দেখছে টোটাল হাসপাতাল বিলটা হচ্ছে 1 লাখ টাকা। কেন এই 3 দিনে 1 লাখ টাকা বিল হলো? তাহলে তো পার ডে এইরকম বিল হচ্ছে, হাসপাতালটা খারাপ। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, দেখুন আমরা তো ওষুধগুলো বানাই না, আমরা তো ওষুধগুলো কিনে বিক্রি করি। তাহলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের রুটে যেতে হবে, যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেখান থেকে কিভাবে আরো সস্তায় ম্যানুফ্যাকচারিংটা হতে পারে, আরো সস্তায় মানুষের কাছে জিনিসটা পৌঁছে যেতে পারে, এবং তার কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটিটা মেনটেন করে পৌঁছে যেতে পারে। দ্যাট থিং উই নিড টু লুক ইনটু ইট। আদারওয়াইজ আমাদের ওষুধের দাম এভরি প্রাইস ইজ ইনক্রিজিং এভরি ডে। তাহলে এই যে বিষয়টাকে আমাদের দেখতে হবে প্রতিদিন। আমরা যদি না দেখতে পারি, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, হেপারিন একটা হেপারিন 10,000 IU হেপারিন, সেটার দাম ছিল, প্রিন্টেড প্রাইস এমআরপি ছিল 92 রুপিস, আর
আমরা পেতাম, হেলথ কেয়ার অর্গানাইজেশনরা পেতাম 70 টাকা। সেই 70 টাকা দিয়ে হেপারিন কিনে 92 টাকা আমি বেচতে পারবো, দ্যাট ইজ এমআরপি। শুনলাম যে হেপারিনটা নাকি করোনাতে খুব ভালো কাজ করছে, এবং যেখানে ব্লাড ক্লট করছে বলে হেপারিনটা প্রচুর ইউজ হচ্ছে হেপারিন। এবং এই করোনা পিরিয়ডের মধ্যে হেপারিনের দামটা একটু করে বাড়তে শুরু করলো। আজকে হেপারিনের দাম সেই 85 টাকা দিয়ে কিনতাম, সেই হেপারিনটা আজকে আমরা কিনতে হচ্ছে 400 টাকা। এই যে 85 টাকাটা 400 টাকা হয়ে গেল, এটা কিন্তু সাধারণ মানুষ কেউ জানলো না। কত গুণ বাড়লো আপনি বুঝতে পারছেন? এবং সেই হেপারিনটা কিন্তু আমার রোজ ইউজ করতে হচ্ছে আমার রুগীর উপর, এবং রুগীকে আমি আলাদা করে চার্জ করতে পারছি না। বলছি না দাদা এইটা হেপারিনের দামটা বেড়ে গেছে বলে আপনাকে 200 টাকা একটু বেশি দিতে হবে, এইটা আমি বলতে পারছি না। এবং এইরকম প্রচুর উদাহরণ আছে, আমাদের চোখের সামনে ঘটছে না, চোখের পেছনে ঘটছে বলে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু হাসপাতালের চার্জ এমনিতে কিন্তু বাড়ছে না। হাসপাতাল যেটুকু রোজগার করতো সেটুকুই রোজগার করছে, ডাক্তাররা যেটুকু রোজগার করতো সেটুকুই রোজগার করছে। মেন মার্কেটটা ধরে গেছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, মেন মার্কেটটা ধরে গেছে প্রোডাকশন ইন্ডাস্ট্রি লাইক স্টেন্ট, সাপ্লাইজ, টিউবিংস, ক্যাথেটার্স এন্ড অল দিস থিংস। এন্ড কিছু জিনিস গভর্নমেন্ট ভালো করেছে, যেমন স্টেন্টের প্রাইস রেগুলেট করেছে, হাঁটুর প্রাইস রেগুলেট করেছে, কয়েকটা নাম্বার কয়েকটা প্রাইস রেগুলেট করেছে। কিন্তু এছাড়া most of the things are in a free market and they can be available at any cost of their choice. আমি যদি বলতে থাকি তো শেষই হবে না। না, it's my very pet topic. সেই জন্য আমি একটু বলছি যে এই যে হেলথ কেয়ার কস্টটা, এই যে হেলথ কেয়ার কস্ট, এই কস্টটাকে কিন্তু আমাদের কমাতেই হবে। কারণ at the end of the day আমরা কিন্তু সেই গাড়ির মেকানিকের দোকানটা, যে দোকানটা হেডলাইট, বাম্পার, সাইড লাইট, সাইড রেল সবকিছু অন্য কারোর কাছ থেকে কিনে এনে শুধু ফিট করে, আমাদের হাসপাতাল কিন্তু ওরা একটাও বানায় না, বা একটা গাড়ির মেকানিক ওগুলো কিন্তু বানায় না, ওগুলো অন্য কারোর কাছে কিনে এনে আমরা ফিট করে মানুষটাকে সুস্থ করে বাড়ি পাঠাই বা গাড়িটাকে ঠিক করে বাড়ি পাঠাই। কিন্তু আমাদের বিলে ওই পুরো সব জিনিসগুলো লেখা থাকে শুরু থেকে শেষ অবধি। এখানে আমার কস্টটা বেড়ে যাচ্ছে, আমার কস্টটা বাড়ছে পরিষ্কার এইখানে। এবং যেখানে আমার আইসিইউ চার্জ কত, আজ থেকে 5 বছর আগে আমার আইসিইউ চার্জ ছিল 4,500-5,000 টাকা, এখন হচ্ছে 7,000 টাকা। কতটুকু বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে? খুব বেশি হলে 25% বেড়েছে। কিন্তু মানুষের বিল বেড়েছে প্রচুর, প্রতিদিন মানুষের বিল বেড়ে যাচ্ছে। যেখানে একজনের পার ডে পার বেড বিল ছিল 26 থেকে 30,000 টাকা আমাদের অ্যাপোলো হসপিটালে, সেটা এখন 40,000 টাকার কাছাকাছি গিয়ে ঠেকেছে, শুধুমাত্র ইনফ্লেশন ইন মেডিসিন অ্যান্ড কনজিউমেবল প্রাইস। তাহলে মেডিসিন কনজিউমেবল প্রাইসটা আমাদের ঠিক করতে হবে। এবং যে সায়েন্স ফ্যাক্টরটা বলছিলাম মেডিসিন কনজিউমেবল, কিন্তু তো আগের থেকে নতুন কিছু হয়নি, সেই পুরনো জিনিস, পুরনো পদ্ধতি, পুরনো জিনিস এক জিনিস চলছে। আমি কদিন আগে একটা ইনভেনশন বলতে গেলে একটা জাস্ট একটা ইনভেনশনের কথা বলে আমি শেষ করে দেবো, তারপর বেউদুলদার প্রশ্নটা নেব যে কেন ইনভেনশন হচ্ছে না, সেটাও একটা প্রশ্ন। এবং তাছাড়া একটা ছোট্ট ইনভেনশন, আমার সঙ্গে এমআইটি কয়েকটি ছেলে কাজ করছে, এবং ওরা কাজ করছে কি নিয়ে, জাস্ট আমাদের নর্মাল মোবাইলে যে ক্যামেরাটা থাকে, নর্মাল মোবাইলে যে ক্যামেরাটা থাকে, ক্যামেরার উল্টো দিকে ঠিক আঙুল দিলে, আমাদের ক্যামেরাটা অন করে ক্যামেরাটা উল্টো দিকে আঙুল দিলে দেখবেন স্ক্রিনটা পুরোটা লাল হয়ে যাচ্ছে, টকটকে লাল একটা স্ক্রিন দেখা যাচ্ছে। লালটা কি? লালটা রক্ত, ক্যাপিলারি ব্লাড, সেটা দেখা যাচ্ছে। এবং এই যে রক্তটা, এটাকে ওরা একটা ছোট্ট অ্যাপ ডেভেলপ করেছে। এই অ্যাপ দিয়ে ওরা 6খানা প্যারামিটার আমাদের বলে দিচ্ছে। মানে জাস্ট ক্যামেরাটা অন করে, ওই অ্যাপটা অন করলে ক্যামেরাটা অটোমেটিক অন হয়ে যায়। আমাকে অ্যাপ বলে দেয় যে আঙুলটাকে পুরো ঢেকে রাখুন, ক্যামেরাটা ঢেকে রাখুন। আঙুলটা যে ঢেকে রাখলাম, স্ক্রিনটা লাল হয়ে গেল, মিনিট খানেক ঘুরলো, ঘুরে আমাকে অনেক কিছু প্যারামিটার বললো। কি প্যারামিটার বললো? আমার হিমোগ্লোবিন বলে দিল, আমার ব্লাড সুগার বলে দিল, ব্লাড প্রেশার বলে দিল,
আমার পালস রেট বলে দিল, আরো 2-3টে প্যারামিটার ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আরো 2-3টে প্যারামিটার ছিল বলে দিল, এবং ওরা বললো আরো 12খানা প্যারামিটারের উপর ওই পিকচার অ্যানালাইজ করে ওদের মিডিয়া ল্যাবে ওরা এমআইটি তে কাজ করছে, এবং থার্ড ফেজ ট্রায়ালের জন্য আবার ওরা কলকাতায় আসবে। বোথ আর আমেরিকান গাইজ, ওরা অ্যাপোলোতে এলো এবং আমি আই এম ওয়ান অফ দেয়ার গাইডও বলতে পারেন বা যাই বলতে পারেন সেই রকম। এবং আমি ওদের আরো কিছু বললাম যে কিভাবে এই পিকচারটাকে অ্যানালাইজ করে কিভাবে আরো কি কি ধরনের হিউম্যান ডেটা আমরা পেতে পারি। এটার মধ্যে কোনো ইনভেনশন, দুর্দান্ত ইনভেনশন। আমি যদি পকেটের মোবাইল মোটামুটি এখনকার দিনে সবাইকার কাছে আছে, তাতে ক্যামেরা সবাইকার কাছে আছে, ক্যামেরাটা অন করে ক্যামেরার মধ্যে আঙুল দিয়ে যদি আমি এত কিছু পেতে পারি, এর চেয়ে বড় আর কি হতে পারে। এটা একটা ছোট ইনভেনশন, কিন্তু এর ইম্প্যাক্টটা অনেক বড়। এই ধরনের ইনভেনশন, এই ধরনের সায়েন্টিফিক অ্যাপ্রোচ যদি আমরা আরো 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 বেশি আমাদের এখানে করতে পারি, এবং যেটা বিদেশের মিডিয়া ল্যাবে হচ্ছে, বিদেশের মিডিয়া ল্যাবগুলো যে ধরনের ইনভেনশন নিয়ে কাজ করছে, এই ধরনের ইনভেনশন আরো দরকার আমাদের দেশে। আমাকে একটা প্রশ্ন ছিল যে আমাদের মতো অ্যাপোলো, ফোর্টিসের মতো কর্পোরেট হসপিটালরা এই ইনভেনশন বা সায়েন্স বা রিসার্চের পেছনে বেশি মাথা কামায় না। আমরা কি করি? আমরা অ্যাডাপ্ট করি, আমরা ইনভেন্ট করি না। অন্য কেউ বানায়, আমরা সেটাকে নিয়ে ইউজ করি, আমরা শুধু অ্যাডাপ্ট করি। হ্যাঁ, সেটা অবশ্য বাস্তব যে এখনো অবধি অ্যাপোলোর কোনো ইনভেনশন বা সেরকম ধরনের কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার বা মেডিকেশনস ইনভেনশন নেই। কিছু কিছু ওষুধের ট্রায়াল কয়েকটা চলে, সেটা থার্ড ফেজ ট্রায়াল বা সেকেন্ড ফেজ ট্রায়াল কয়েকটা, সেগুলো চলে, কিন্তু এছাড়া আমাদের খুব বেশি রিসার্চ নিয়ে কোনো কাজ হয় না, এবং এন্টায়ার অ্যাপোলো গ্রুপেও কোনো কাজ হয় না। কিন্তু আমাদের গত দুদিন আগে আমাদের ফাউন্ডার্স ডে ছিল, এবং ফাউন্ডার্স ডেতে একটা ঘোষণা করা হলো, এবং সেই ঘোষণাতে যেটা ছিল সেটা হলো যে আমরা একটা অ্যাপোলো সায়েন্স অ্যান্ড ইনভেনশন বলে আমরা হায়দ্রাবাদে একটা বড় ইউনিট খোলার চেষ্টা করছি, with some foreign fund and this thing. Probably initially we'll start it with 1000 crore and slowly it will build up. So ওইখানে আশা করি কিছু ইনভেনশন হবে, এবং ইটস এ পার্ট অফ দ্য মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট। সো এই দুটোকে একসঙ্গে নিয়ে আমরা একটা কিছু নতুন কিছু অ্যাপোলো হয়তো করতে পারি ভবিষ্যতে, এবং সেটা পুরো রূপরেখা, পুরো ড্রয়িং এন্ড আদার থিংস দে হ্যাভ প্রেজেন্টেড। সো দে ওয়ান্টেড মাই ইনপুট। I have yet to give my input because just last few days back it happened, just 3 days back it happened. So আমি ইনপুটটা লিখছি কি কি জিনিস থাকা দরকার। বেসিক্যালি যেহেতু আমি বিভিন্ন এই ধরনের ল্যাবটা ঘুরে দেখেছি কিভাবে জিনিসগুলো হয়, এবং সেই জন্য আমি ওটার কিছু ইনপুট হয়তো কিছু দিতে পারবো, এবং দ্যাট মে বি অ্যাকসেপ্টেড বাই দ্য গ্রুপ। সো এইটুকু কাজই হয়তো হতে পারে, এবং এটাকে এক্সপ্যান্ড করা যেতে পারে। আমার যেটা মনে হয়, যেহেতু বেশিরভাগ জিনিসই আমাদের ইম্পোর্ট করতে হয়, যেহেতু বেশিরভাগ মেশিন আমাদের বাইরে থেকে আনতে হয়, সেজন্যই আমাদের কস্ট অফ দ্য মেশিন আর কস্ট অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার ইজ গেটিং লিটল হায়ার। এবং সেক্ষেত্রে আমাদের যদি ইন্ডিজিনাস প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট যদি আসে বাজারে, এবং ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট যদি বাজারে আসে, তাহলে কিন্তু আমরা মনে করি যে এই ধরনের প্রোডাক্টের দাম এবং তার কস্ট, যেটা কস্ট অফ অ্যাকুইজিশন অফ দ্যাট প্রোডাক্ট উইল বি মাচ লেস। আমরা চায়নার কিছু প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করেছি, বাট ডিউরেবিলিটি ওয়াজ এ কোয়েশ্চেন মার্ক। সেক্ষেত্রে আমরা যদি কমপ্লিটলি টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে পারি, তবেই একমাত্র আমরা সেই জিনিসটা করতে পারবো, যেটা কদিন আগে কোভিশিল্ড বলে যে ভ্যাকসিনটা এসছে বাজারে, যেটা আমরা কমপ্লিটলি আমরা অ্যাস্ট্রাজেনিকা এর টেকনোলজিটাকে আমরা অ্যাডাপ্ট করে আমরা এখানে বানিয়েছি, সিরাম ইনস্টিটিউট বানিয়েছি, এবং এটা হলো কমপ্লিট অ্যাডাপশন অফ টেকনোলজি অ্যান্ড দেন পাপুলেটেড ইন দ্য সিস্টেম। এবং সেক্ষেত্রে আমাদের দেখতে পেয়েছি যে আমরা অনেক উন্নত, মানে একটা ম্যাসিভ ভ্যাকসিনেশন ড্রাইভ আমরা শুরু করেছি, এবং হোপ ইট ইজ ওয়ার্কিং। মানে আই হ্যাভ অলরেডি টেকেন দ্য ভ্যাকসিন, সো আই ডোন্ট নো ওয়েদার ইট উইল ওয়ার্ক অর নট, বাট হোপফুলি ইট উইল ওয়ার্ক। সো এই ধরনের ইন্ডিজিনাস প্রোডাক্ট যতদিন না ভারতের বাজারে আসবে, ততদিন হেলথ কেয়ার উইল বি কস্টলি, and healthcare will be little pinch to the pocket to the common people. এবং ফ্রি হেলথ কেয়ার বলে কিছু হয় না,
আমি বিশ্বাস করি না there is anything called free healthcare, কারণ someone is paying for that. Either government is paying or any trustee is paying or anyone is paying. মানে there is no free lunch, so there is no free healthcare. Government যদি বলে আমি healthcare free দিচ্ছি, means government is paying for it. আমরা মানুষের কাছে বলি এটা গভর্নমেন্ট ফ্রিতে দিচ্ছে, কিন্তু আসলে তো ফ্রি বলে কিছু হয় না, সেটা আমরা সবাই জানি। আমরা একটা দোকান থেকে একটা কিছু জিনিস কিনতে গেলেও সেটা আমরা ফ্রিতে পাই না। সো দেয়ার ইজ নাথিং কল্ড ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। কেউ না কেউ এটার পেমেন্টটা করছে এবং কারোর না কারোর পকেট থেকে পেমেন্টটা আসছে। মেবি গভর্নমেন্ট, মেবি ট্রাস্টি, মেবি সোসাইটি, মেবি ডোনেশন, মেবি এনিথিং এলস। কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে টাকাটা আসছে বলেই আমরা লোকটাকে সার্ভিস দিতে পারছি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে রিভ্যাম্প করতে হবে, এই সিস্টেমটাকে ঠিক করতে হবে, এবং এই সিস্টেমটাকে যতক্ষণ আমরা ঠিক করতে পারবো ততক্ষণ আমরা এই ধরনের যে স্কিমগুলো বাজারে আসছে এগুলোকে আমরা নিয়ে আসতে পারবো না। আমার লাস্ট অ্যাডভাইস ইন দিস স্কিম ইজ দ্যাট আয়ুষ্মান ভারত or স্বাস্থ্য সাথী is a very good scheme for the common people, but thing is that we need to have a NHS model in this scheme. It's a referral model. আমার কাছে একজনের সর্দি হলো বা হালকা কাশি হলো, সে ডাইরেক্টলি একটা সুপার স্পেশালিটি হসপিটালে যেতে পারবে না। এই কনসেপ্টটা মানুষের মাথায় দিতে হবে। সে যেতে পারবে না, তাকে প্রথমে তার ডেজিগনেটেড জেনারেল ফিজিশিয়ানে যেতে হবে। সেই জেনারেল ফিজিশিয়ান দুদিন চিকিৎসা করবেন, তিনি যদি মনে করেন তবে তিনি এক জায়গায় রেফার করবেন, সেখান থেকে সে টার্সিয়ারি কেয়ারে রেফার হবে। এই রেফারেল সিস্টেম যতক্ষণ না চালু হবে ততক্ষণ এনআরএস, আরজিকর, নীলরতন, পিজি ভিড়ে ভর্তি হয়ে থাকবে with very common problem which can be dealt at the district level. এই ডিস্ট্রিক্ট লেভেল প্রবলেমগুলো কিন্তু ডাইরেক্টলি একটা বাস ধরে তারা চলে যাচ্ছে কলকাতায়। কলকাতায় গিয়ে সেখানে লাইনে দাঁড়িয়ে পড়ছে 200-250 রোগীর লাইন। একজন ডাক্তারের পক্ষে 250-300 রোগী দেখা অসম্ভব। তার ট্রিটমেন্ট, তার কোয়ালিটি অফ ট্রিটমেন্ট এক হতেই পারে না। প্রথম রোগী আর শেষ রোগীর মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ হয়ে যায় কোয়ালিটি এন্ড কেয়ারে। এবং সেক্ষেত্রে যতক্ষণ এই প্রপার রেফারেল সিস্টেমটা ডেভেলপ করবে, কারণ আমাদের এখানে রেফারেল স্ট্রাকচারটা খুব সুন্দর ডেভেলপ করেছে। গভর্নমেন্ট সেক্টরে পিএইচসি থেকে, বিপিএসসি থেকে শুরু করে সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, দেন অ্যাপেক্স হসপিটাল ইন মেট্রো সিটিজ, এই যে টোটাল স্ট্রাকচারটা ডেভেলপ করেছে, এই স্ট্রাকচারটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে না। যে যেখানে কাছাকাছি পাচ্ছে চলে যাচ্ছে। আমার পিজির পাশে যে লোকটা থাকে সে কিন্তু পিজিতেই যাবে, তার দাঁতে ব্যথা হলেও পিজিতে যাবে, চোখটা একটু টিকটিক করে নড়ছে তাতেও সে পিজিতে পৌঁছে যাবে। কিন্তু এগুলোতে পিজিতে যাওয়ার দরকার নেই। এগুলোর জন্য তাকে জিপির কাছে যেতে হবে, যেখানে সে চিকিৎসা পাবে, যেটা এনএইচএস মডেল, যেটা সারা লন্ডন, সারা ইউকে ফলো করে। এবং সেখান থেকে সে যদি রেফার হয় দেন অনলি হি ক্যান অ্যাপ্রোচ দ্য সুপার স্পেশালিটি হসপিটাল। তাহলেই বার্ডেনটা কমবে। এই যে 41টা সুপার স্পেশালিটি হসপিটাল, এগুলোতে যাবে রেফার্ড পেশেন্ট ফ্রম দ্য ডিস্ট্রিক্ট হসপিটাল, যাদের সেই সুপার স্পেশালিটি কেয়ারটা দরকার। এবং সেখানে যদি না হয় তাহলে সে যাবে কলকাতার বিভিন্ন টপ নচ রেফারেল গভর্নমেন্ট হসপিটাল অর প্রাইভেট হসপিটালে যাবে। এবং এই স্ট্রাকচারটা যতক্ষণ না ঠিক হবে, আমরা সবাইকে সবকিছু ফ্রি দিচ্ছি। আমি একটা জিনিস সত্যি বুঝতে পারছি না, যদি ফ্রি হয় তাহলে স্বাস্থ্য সাথীর কি দরকার? আমার এটা মাথার মধ্যে ঠিক ঢোকে না। হয়তো ঢোকার আর একটু সময় আছে, একটু পড়াশোনা করলে ঢুকবে। কিন্তু আমরা একদিকে বলছি যে আমাদের হেলথ কেয়ার ইজ কমপ্লিটলি ফ্রি ফর এভরিওয়ান, ওষুধপাতি এভরিথিং ফ্রি, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটার দরকার কি আছে? তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা কি বা আয়ুষ্মান ভারত কার্ডটা কি শুধুমাত্র প্রাইভেট হসপিটালের জন্য? গভর্নমেন্ট তো ফ্রি। এই প্রশ্নগুলোর কিছু উত্তর আমার হয়তো এই মুহূর্তে জানা নেই, আমি চেষ্টা করব আরো জানার। ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। জাস্ট কথাবার্তা, মানে এর মধ্যে আমি কোনো প্ল্যান করে আসিনি যে কিছু বলবো বা কিছু নিয়ে আলোচনা করব। এর পরে একদিন স্ট্রাকচার ওয়েতে আমি একটা কিছু সেমিনার ওয়ার্কশপ করতে চাই, যেখানে আই টক অ্যাবাউট দ্য নিউয়ার ইনভেনশন দ্যাট ইজ কামিং ইনটু দ্য হেলথকেয়ার মার্কেট ইন কামিং ডেজ। যার একটা দুটো উদাহরণ আমি এখনই হয়তো বলেছিলাম। এবং যেমন আমি কদিন আগে দেখেছি একটা স্টেথোস্কোপ, জাস্ট বেল্টটা আছে, পাইপটা, এটা কিছুই নেই, জাস্ট ওইটুকু, দ্যাট ইজ দ্য স্টেথোস্কোপ। ওই স্টেথোস্কোপটা বুকে বসানো হচ্ছে, লাংসে বসানো হচ্ছে, শুনছে কি করে?
the sound is getting captured in just a computer as a media file এবং সেটা স্টোর হয়ে যাচ্ছে এবং সেটা স্টোর হয়ে গিয়ে সেখান থেকে সে রিট্রিভ করতে পারছে ডেটা এবং সেইটা অ্যানালাইজ আমি ভাবতেই পারিনি যে স্টেথোস্কোপের এত বড় ইনভেনশন প্রবলেম হতে পারে I have seen a last one. I'll tell you about the invention. I'll talk about invention in my subsequent lecture. The last thing about the invention I have seen, one booth. It's just like a ATM counter. It's just a booth. It's a self ultrasound booth. Self ultrasound booth. I have seen in one of the Dubai. This what is called? It's a technology fair. People need to go in. মানুষ ভেতরে চলে যাবে, দরজাটা বন্ধ করে দেবে, ক্রেডিট কার্ড সোয়াইপ করবে, মেশিন উইল গেট অ্যাক্টিভেটেড এবং নিজের আল্ট্রাসোনোগ্রাফিটা করবে। আমি দেখে অবাক হয়ে গেছিলাম। আমার লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি দরকার, আমি লোয়ার অ্যাবডোমেন চাপ দেবো, সঙ্গে সঙ্গে একটা প্রোবটার আলোটা দিক করে জ্বলে উঠবে, আমি জানি ওই প্রোবটাকে হাতে নিতে হয় এবং টোটালি ডিসপ্লেতে আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে আমি হাতে নেব। নেওয়ার তোলার সঙ্গে সঙ্গে আমার ডিসপ্লে স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেল, আমার পেটের মধ্যে কোথায় বসাতে হবে এবং আমাকে একটা ভয়েস প্রম্পট দিচ্ছে, লিটল আপ লিটল ডাউন প্রেস হার্ডার, এই ধরনের ভয়েস প্রম্পট মেশিন আমাকে দিয়ে যাচ্ছে। মেশিনটাকে ঘুরিয়ে আমি নিজে করলাম, বেশ কিছুক্ষণ করার পর ডান দিক বাঁ দিক করার পর হলো প্লিজ গিভ দ্য প্রোব ব্যাক। আমি প্রোবটা পেছনে রেখে দিলাম, একটু মেশিনটা আওয়াজ করলো, থ্যাংক ইউ বলার পর একটু বাদে একটা কাগজ বেরিয়ে এলো আর ফিল্মটা বেরিয়ে এলো। ফিল্মটা আমার পুরো আল্ট্রাসাউন্ড রিপোর্ট আর কাগজটা হলো পুরো রিপোর্টটা, উইথ রিপোর্ট উইথ ফিল্ম এভরিথিং। I did it myself without having any radiologist present there. স্যার এই যে ইনভেনশনটা আমার কাছে একটা বিরাট মনে হয়েছে যে একজন রেডিওলজিস্ট একটা গ্রামের দিকে আমি একটা বুথ বসিয়ে দিলাম, কিছু নয় বাংলায় কথা বলবে বেশি, আমরা নিজেরা ঘোরাবো এবং তাতে আমার উইথ রিপোর্ট আমি জিনিসটা পেয়ে যাচ্ছি এবং কোনো জায়গায় মেশিনের ডাউট থাকলে সে আমাকে আরো ডান দিক বাঁ দিক প্রেস করতে সবকিছু মেশিন বলে দিচ্ছে। মানে এটা একটা দুর্দান্ত ইনভেনশন। তো এই ধরনের ইনভেনশন আস্তে আস্তে আসছে এবং আমরা আজ থেকে 5 বছরের মধ্যে গত 5 বছরে যে হেলথ কেয়ারটা দেখতে পাইনি বা গত 10 বছর আগে আমরা ভাবতে পারিনি যে বাস স্ট্যান্ডে বসে ইমেল করা যায় আমার মোবাইল থেকে, আজকে সেটা মনে হয় হ্যাঁ বাস স্ট্যান্ডে দাঁড়িয়েও ইমেলটা করা যায়। আজ থেকে 5 বছর বাদে আমরা কিন্তু দেখতে পাবো যে হেলথ কেয়ার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ইটস এ কমপ্লিটলি অন ডিজিটাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে হেলথ কেয়ারই একমাত্র আমাদের আগিয়ে নিয়ে যেতে পারবে। ম্যান পাওয়ার কস্ট কমাবে, এভরি কস্ট উইল কাম ডাউন থ্রু ডিজিটালাইজেশন। So my next topic would be the digital health. Thank you.